আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি আছি আলহামদুলিল্লাহ। আজকে কিন্তু আমরা পড়ব হচ্ছে নবম দশম শ্রেণী জীববিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় জীবকোষ এবং টিস্যু। এই অধ্যায়টা কিন্তু অনেক বড় একটা অধ্যায়। অধ্যায়টা শুরু করলে আর শেষে হতে চায় না। এই যেহেতু অনেক বড়, এই জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে আল্লাহ এটা অনেক বড় অধ্যায়, পরে এই অধ্যায়ের প্রতি একটা ভীতি কাজ করে, পরে আস্তে আস্তে অধ্যায়টা আমাদের কাছে বোরিং হয়ে যায়। দেন আমরা আসলে এই অধ্যায়টা থেকে ঠিকমতো আনসার করতে পারি না। তখনই মনে হয় যে ভাইয়া এই অধ্যায় পড়ান, এই অধ্যায় দ্বিতীয় অধ্যায় একেবারে মাথা শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। তোমাদের একটা কথা বলে রাখছি যে তোমরা কেউ যদি আমার ভিডিওটা একটু মনোযোগ দিয়ে যদি আমার ভিডিওটা দেখো, তাহলে আমি তোমাদের কথা দিচ্ছি যে এই অধ্যায় সংক্রান্ত কোনো ধরনের সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। এখন তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই খাতা কলম এবং তোমার জীববিজ্ঞান বইটা নিয়ে তারপর আমার ভিডিওটা দেখতে হবে। দেরি না করে চলো শুরু করি। প্রথমে আমাদের দেখতে হবে যে আমাদের এই অধ্যায়টার নাম কি। আমাদের অধ্যায়টার নাম হচ্ছে জীবকোষ ও টিস্যু। এই টিস্যু অংশটা পরে, আমরা আগে জীবকোষটা জানি। আমরা জানি প্রত্যেকটা জীব হচ্ছে কোষ দ্বারা তৈরি, সবাই জানি। তো এই কোষটা আসলে কি, কোষ কাকে বলে? প্রথম প্রশ্ন ক নাম্বার, কোষ কাকে বলে? আমরা এটা লিখি যে জীবদেহের গঠন ও কার্যকরী একককে কোষ বলা হয়। আলহামদুলিল্লাহ, এটা সংজ্ঞা দিলে অবশ্যই সংজ্ঞা হবে রাইট, এক জীবদেহের গঠন এবং কার্যকরী একককে কোষ বলা হয়। কিন্তু তবে আমরা যদি কোষটাকে একটু ভালোভাবে জানতে চাই, তাহলে তোমরা একটু ভালো করে খেয়াল করো। এখানে আমি টোটাল 3টা কোষের চিত্র আমরা আঁকছি। একটা হচ্ছে, এটা হলো ব্যাকটেরিয়ার কোষ, এটা হচ্ছে প্রাণী কোষ, আর এটা হচ্ছে উদ্ভিদ কোষ। এই প্রত্যেকটা কোষের আবরণ আছে। এই যে কোষের একটা আবরণ আছে, এই কোষের আবরণ আছে, এই কোষের আবরণ আছে। এই আবরণটা মূলত হচ্ছে বৈষম্য ভেদ্য পর্দা। এই আবরণটা কি? একটা পর্দা। এই পর্দাটা কি? বৈষম্য ভেদ্য পর্দা। আমরা জানি বৈষম্য ভেদ্য পর্দাটা কি। বৈষম্য ভেদ্য পর্দা হচ্ছে যে পর্দাটা ভেদ করে শুধুমাত্র দ্রাবক প্রবেশ করতে পারে, কিন্তু দ্রব প্রবেশ করতে পারে না। এবং আমরা এটাও জানি যে বৈষম্য ভেদ্য পর্দা ভেদ করে কি প্রবেশ করতে পারে? লবণ আয়ন আকারে প্রবেশ করতে পারে। তার মানে হচ্ছে এই যে সেই বৈষম্য ভেদ্য পর্দা এই কোষকে আবৃত করে রাখে। আর হচ্ছে এই কোষটা, প্রত্যেকটা কোষের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো তারা কোনো প্রকার সজীব মাধ্যম ছাড়া নিজেদের প্রতিরূপ সৃষ্টি করতে পারে। যদি কোনো বস্তুর বৈষম্য ভেদ্য পর্দা দ্বারা আবৃত হয় এবং অন্য কোনো সজীব মাধ্যম ছাড়া নিজেদের প্রতিরূপ তৈরি করতে পারে, তাহলে সেটাই হচ্ছে কোষ। সিম্পল একটা বিষয়, বৈষম্য ভেদ্য পর্দা দ্বারা আবৃত যা অন্য কোনো সজীব মাধ্যম ছাড়া নিজেদের প্রতিরূপ সৃষ্টি করতে সক্ষম, তাকে কোষ বলা হয়। আশা করি বুঝতে পেরেছ। এখন আসা যাক যে কোষ কাকে বল, মানে কোষ কত প্রকার। আচ্ছা বলো, আমরা যদি বলি আমরা মানুষের প্রকারভেদ আমরা করব, আমরা কিভাবে মানুষের প্রকারভেদ করতে পারি? বিভিন্নভাবে মানুষের প্রকারভেদ করা যায়। যেমন হচ্ছে লম্বা মানুষ, খাটো মানুষ, মোটা মানুষ, চিকন মানুষ, কালো মানুষ, ফর্সা মানুষ, অথবা প্রকারভেদ করা যায় হচ্ছে ছেলে মানুষ, মেয়ে মানুষ। এখন কিসের ভিত্তিতে আমরা প্রকারভেদ করব সেটার উপর ডিপেন্ড করবে যে কত প্রকার কি এটা। আমরা জানি প্রত্যেকটা একটা কোষের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে এই যে নিউক্লিয়াস। আমরা সবাই চিনি এই যে কোষের মধ্যে যে এই যেটা হচ্ছে কি নিউক্লিয়াস, এই যে এটা হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষটাকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি আদি কোষ, আর একটা হচ্ছে প্রকৃত কোষ, যেটা আমরা হচ্ছে প্রথম অধ্যায়ে পড়েছি। একটা হচ্ছে কি প্রোক্যারিওটা বা প্রোক্যারিওটিক সেল, আর একটা হচ্ছে ইউক্যারিওটিক সেল। এখানে আমরা 2টা কোষ দেখতে পাচ্ছি, 2টো কোষ, এখানে একটা কোষ, এটা একটা কোষ। এই কোষটাই হচ্ছে কি প্রোক্যারিওটিক সেল বা আদি কোষ অথবা প্রাককেন্দ্রিক কোষ। দেখো কয়টা নাম হতে পারে: আদি কোষ, প্রোক্যারিওটিক সেল অথবা প্রাককেন্দ্রিক কোষ। একই জিনিস, সেটা হচ্ছে কি সাধারণত আমরা জানি মনেরা রাজ্যে ব্যাকটেরিয়ার যে কোষগুলো। আর এটা হচ্ছে প্রাণীর একটা কোষ, অথবা এটা প্রাণী কোষ, অথবা এই পাশে আমরা যে উদ্ভিদ কোষটা আঁকছি এটাও ইউক্যারিওটিক সেল।
বা এটা হচ্ছে কি এই কোষটাকে ইউক্যারিওটিক সেল বা প্রকৃত কোষ অথবা হচ্ছে সুকেন্দ্রিক কোষ। এটা কিসের ওপর ভিত্তি করে করা হলো? এটা করা হলো হচ্ছে নিউক্লিয়াসের গঠনের ওপর ভিত্তি করে। প্রথমে দুই ভাগে ভাগ করা হলো কোষগুলাকে, একটা হচ্ছে কি আদি কোষ আর একটা কি প্রকৃত কোষ। আদি কোষের নিউক্লিয়াস সুগঠিত না, প্রকৃত কোষের নিউক্লিয়াস সুগঠিত। এটা হচ্ছে আমাদের প্রথম যেটার উপর ভিত্তি করে কোষগুলাকে করা হলো। মূলটার কথা হলো কি নিউক্লিয়াস, এদের নিউক্লিয়াস কি না সুগঠিত না, এদের নিউক্লিয়াস কি সুগঠিত। এখন নিউক্লিয়াসটা সুগঠিত কখন হয়? যেমন ধরো একটা ক্লাসরুম আছে, ক্লাসরুমের এক জায়গায় বোর্ড, আর এক জায়গায় ডাস্টার, আর এক জায়গায় তারপর হচ্ছে মার্কার, বেঞ্চগুলা ছড়ানো ছিটানো, তারপরে চারপাশে একটা ওয়াল থাকে, এই ওয়াল টোয়াল কিছু নাই, এটাকে কি সুগঠিত বলবো? না, এটা সুগঠিত নয়। আবার যখন একটা রুম থাকবে, তারপর বেঞ্চ থাকবে, তারপর হচ্ছে বোর্ড থাকবে, টিচার থাকবে, স্টুডেন্ট থাকবে, দেন সেটাকে আমরা কি বলতে পারবো? সুগঠিত। তার মানে হচ্ছে এই যে এদের এই যে আমরা দাগ দিছি, ভালো করে খেয়াল করো, এই কোষটার মধ্যে যে অনেকগুলো দাগ, এগুলো হচ্ছে এগুলো হচ্ছে কি ক্রোমোজোম। এখানে ওই যে জালিকাকার অনেকগুলো দিচ্ছে, এগুলো হচ্ছে কি ক্রোমোজোম। এটার মধ্যে যদি আমরা দেখি উদ্ভিদ কোষের, এই যেগুলো হচ্ছে কি ক্রোমোজোম। এই কোষটার মধ্যে ভালো করে দেখো ক্রোমোজোমগুলো কি হয়েছে, নিউক্লিয়াসের মধ্যে আছে এবং নিউক্লিয়াসের চারপাশ দিয়ে নিউক্লিয়াসের আবরণ আছে। এদের ক্রোমোজোমগুলার কিন্তু চারপাশ দিয়ে নিউক্লিয়াসে কোনো আবরণ নাই। যেহেতু কোনো আবরণ নাই, অতএব এরা কি না সুগঠিত না। আর এদের একটা যেহেতু নির্দিষ্ট আবরণ আছে এবং এই জন্য এরা কি সুগঠিত। তাহলে আমাদের এই অধ্যায়ের প্রথম প্রশ্ন যেটা, মানে প্রথম খ নাম্বারের একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আদি কোষ এবং প্রকৃত কোষের পার্থক্য। তাহলে দেখো আমরা কয়েকটা পার্থক্য যদি দেখি, একটু ভালো করে খেয়াল করো। এই কোষের মধ্যে দেখো এই যে আমরা জানি এন্ডোপ্লাজমিক জালিকা, তারপর হচ্ছে গোলজি বস্তু, তারপর হচ্ছে এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এটা হচ্ছে কি লাইসোজোম, তারপর এগুলো হচ্ছে এই যে সেন্ট্রোজোম, এরকম সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলা কি থাকে। আর এদের মধ্যে কিন্তু কোনো ধরনের মাইটোকন্ড্রিয়া, সেন্ট্রোজোম, এন্ডোপ্লাজমিক জালিকা থাকে না। শুধুমাত্র কি থাকে, যে ছোট ছোট দানাগুলো, এগুলো হচ্ছে কি রাইবোজোম। আমাদের প্রশ্নটা হচ্ছে যে আদি কোষ এবং প্রকৃত কোষের মধ্যে পার্থক্য লেখো। তাহলে আমরা প্রথমে যেটা লিখবো যে আদি কোষের নিউক্লিয়াস সুগঠিত নয়, প্রকৃত কোষের নিউক্লিয়াস সুগঠিত। আদি কোষের মধ্যে শুধুমাত্র কোষীয় অঙ্গাণুর মধ্যে শুধুমাত্র রাইবোজোম থাকে, অন্য কোনো কোষীয় অঙ্গাণু থাকে না। প্রকৃত কোষের মধ্যে এন্ডোপ্লাজমিক জালিকা, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, গোলজি বস্তু সহ বিভিন্ন ধরনের কোষীয় অঙ্গাণু থাকে। এই ক্রোমোজোমগুলোর মধ্যে শুধুমাত্র ডিএনএ থাকে, আর প্রকৃত কোষের ক্রোমোজোমের মধ্যে ডিএনএ এবং আরএনএ উভয় থাকে। এটা হচ্ছে কি আদি কোষ এবং প্রকৃত কোষের পার্থক্য। যদি উদাহরণ আমরা দেই তাহলে হচ্ছে ব্যাকটেরিয়ার কোষ হচ্ছে কি আদি কোষ, আর উদ্ভিদ অথবা প্রাণীর কোষ হচ্ছে কি প্রকৃত কোষ। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম খ নাম্বারের প্রশ্ন। আচ্ছা, এখন যদি আমরা দেখি এই যে প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষ, তাহলে এই দুটা কোষ হচ্ছে কি, এই কোষগুলা কি প্রকৃত কোষ বা ইউক্যারিওটিক সেল বা হচ্ছে সুকেন্দ্রিক কোষ। এদের নিউক্লিয়াস সুগঠিত। এখন এদেরকে আবার কিন্তু দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কি উদ্ভিদ কোষ আর একটা হচ্ছে কি প্রাণী কোষ। তোমরা একটু এই দুইটা কোষ একটু ভালো করে খেয়াল করো। আমি যদিও একটু সময় নিয়ে আঁকছি, তোমাদের অবশ্যই এই চিত্র দুটা আঁকা শিখতে হবে, কারণ যে কোনো এটা আমাদের পরীক্ষার মধ্যে আসুক বা না আসুক, অ্যাজ এ বায়োলজির স্টুডেন্ট অথবা জীববিজ্ঞানকে ভালোভাবে জানার জন্য অবশ্যই এই দুইটা চিত্র ভালোভাবে শিখতে হবে। তোমরা একটু ভালো করে খেয়াল করো, এই দুইটা চিত্রের প্রতি একটু লক্ষ্য করো। এটা হচ্ছে প্রাণী কোষ, এটা হচ্ছে উদ্ভিদ কোষ। কয়েকটা পার্থক্য জানতে হবে। আমি তোমাদের একটু অঙ্গগুলার নাম যদি একটু বলে রাখি, এটা কি কোষ গহ্বর, এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক জালিকা। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা এন্ডোপ্লাজমিক জালিকা, সংক্ষেপে এটাকে বলে ইআর। এই এন্ডোপ্লাজমিক জালিকা দুই ধরনের হয়, একটা হলো অমসৃণ, এই যেটার মধ্যে ছোট 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 দানা থাকে, আর এটার মধ্যে একেবারে মসৃণ থাকে, তার মানে অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা, মসৃণ। তারপর হচ্ছে গোলজি বস্তু, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এটা হচ্ছে প্লাস্টিড, এটা হচ্ছে লাইসোজোম, আর এগুলা হচ্ছে ছোট ছোট যে দানাগুলা, এগুলা হচ্ছে রাইবোজোম। এই হচ্ছে নিউক্লিয়াস। আচ্ছা, এরপর এটা হচ্ছে প্রাণী কোষ। এখন তোমরা বলো তো এই উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে পার্থক্য কি হতে পারে? ভালো করে কয়েকটা জিনিস দেখো। এটা হচ্ছে কি কোষ প্রাচীর। সবচেয়ে মনে রাখতে হবে, প্রথম যে মনে রাখার যেটা মেইন বিষয় সেটা হচ্ছে কি এই কোষ প্রাচীর উদ্ভিদ কোষের মধ্যে আছে, প্রাণী কোষের কিন্তু কোনো ধরনের কোষ প্রাচীর নাই।
এটা হচ্ছে পার্থক্যের দিক দিয়ে প্রথম, যে উদ্ভিদ কোষের কোষ প্রাচীর থাকে, প্রাণী কোষের কোষ প্রাচীর থাকে না। এরপর হচ্ছে এটা আমরা জানি, এটা হচ্ছে প্লাস্টিড। প্লাস্টিড যেটা হচ্ছে পানি এবং কার্বন ডাই অক্সাইড যারা খাদ্য তৈরি করে। এই উদ্ভিদ কোষের মধ্যে প্লাস্টিড আছে, এই জন্য তারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। আর প্রাণী কোষের মধ্যে কোনো ধরনের প্লাস্টিড না থাকায় তারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। এরপর হচ্ছে দেখো, এই কোষ গহ্বর, উদ্ভিদ কোষের মধ্যে কোষ গহ্বর হচ্ছে অপেক্ষাকৃত বড়, এবং সব ধরনের উদ্ভিদ কোষের মধ্যে কোষ গহ্বর থাকে। কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে কোষ গহ্বর আমরা খুঁজে পাচ্ছি না। এই যে এখানে ছোট কোষ গহ্বর, প্রাণী কোষের কোষ গহ্বরগুলো কি হয়, ছোট হয়, আবার অনেক সময় নাও থাকতে পারে, কদাচিৎ, মানে খুব কম থাকে। তাহলে এদের কোষ প্রাচীর আছে, এদের কোষ প্রাচীর নাই, এদের হচ্ছে প্লাস্টিড আছে, এদের প্লাস্টিড নাই, এদের কোষ গহ্বর অনেক বড়, এবং এদের কোষ গহ্বর নেই বললে চলে, থাকলেও ছোট, একেবারে ক্ষুদ্র। আচ্ছা, এরপর দেখো আবার প্রাণী কোষেরও অনেক কিছুই আছে যেটা উদ্ভিদ কোষের নাই। উদ্ভিদের চেয়ে প্রাণীরাকে হেরে যাচ্ছে অনেক দিক দিয়ে, ওদের প্লাস্টিড আছে, ওদের তারপরে কোষ প্রাচীর আছে, আমাদের কেন নাই। আচ্ছা, আমরা দেখি একটা জিনিস ভালো করে খেয়াল করো, এই যে এটার নাম কি, এটা হচ্ছে ভিলাই, মাইক্রোভিলাই, আঙ্গুলের মতো দেখতে। হ্যাঁ, আঙ্গুলের মতো না, এই যে, হ্যাঁ আঙ্গুলের মতো। এই ভিলাই, এটাকে মাইক্রোভিলাইও বলে অথবা শুধু ভিলাইও বলে, মনে রাখতে হবে। এটা কিন্তু বিলাই না, ভিলাই। এই ভিলাই কিন্তু উদ্ভিদ প্রাণী কোষের মধ্যে আছে, কিন্তু উদ্ভিদ কোষের নাই। আচ্ছা, এরপর দেখো এই যে অঙ্গটার নাম কি, এটার নাম হচ্ছে কি সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম, এর ভিতরে কি থাকে, সেন্ট্রিওল থাকে, যার কারণে ওই যে কোষ বিভাজনের সময় যে এস্টার রশ্মি নিঃসরণ করে, তৃতীয় অধ্যায়ে আমরা পড়ব যে এস্টার রশ্মি যে নিঃসৃত হয় কোষ বিভাজনের সময়, এটা থেকে কিন্তু হয়। এটা কিন্তু প্রাণী কোষের একটা বিশেষ বৈশিষ্ট্য, যেটা উদ্ভিদ কোষের মধ্যে থাকে না। তাহলে প্রাণী কোষের মধ্যে সেন্ট্রোজোম থাকে, উদ্ভিদ কোষের মধ্যে সেন্ট্রোজোম থাকে না। আচ্ছা, আর একটা পার্থক্য তোমাদের যদি বলতে বলি, তোমরা একটু দেখো যে এই নিউক্লিয়াসের উপর ভিত্তি করে একটা পার্থক্য হবে। তোমরা কি কেউ বলতে পারবে? একটু ভালো করে দেখো তো, যে আসলে বলতে পারো কিনা এই নিউক্লিয়াসের উপর ভিত্তি করে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে একটা পার্থক্য হতে পারে। আচ্ছা, আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে, দেখো ভালো করে খেয়াল করো, প্রাণী কোষের নিউক্লিয়াসটা হচ্ছে একেবারে কেন্দ্রে, মাঝখানে, আর উদ্ভিদ কোষের নিউক্লিয়াসটা হচ্ছে এক পাশে। এটাও কিন্তু একটা পার্থক্য, যে প্রাণী কোষের নিউক্লিয়াস কেন্দ্রে থাকে আর উদ্ভিদ কোষের নিউক্লিয়াসটা এক পাশে থাকে। আচ্ছা, এরপর আমরা আরও একটা পার্থক্য ইচ্ছা করলে দিতে পারি, সেটা হচ্ছে যে এই প্রাণী কোষ, আমরা জানি যে কোষের মধ্যে খাদ্য সঞ্চিত হয়, খাদ্য জমা রাখে কোষ। এই প্রাণী কোষের সঞ্চিত খাদ্য হচ্ছে গ্লাইকোজেন, আর উদ্ভিদ কোষের সঞ্চিত খাদ্য হচ্ছে স্টার্চ। আমরা যখন ইন্টারমিডিয়েট উঠবো তখন আমরা শর্করা পড়ব। শর্করার মধ্যে আমরা জানি মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড, তোমাদের বইয়ের মধ্যে 3 প্রকারই দেওয়া আছে। এই পলিস্যাকারাইড যেটা, এটার মধ্যে কি আছে, স্টার্চ আছে, গ্লাইকোজেন আছে। স্টার্চ হচ্ছে শর্করা, গ্লুকোজের শর্করা, গ্লাইকোজেনও গ্লুকোজের শর্করা, তবে এদের মধ্যে সামান্য কিছু পার্থক্য আছে। তো প্রাণী কোষের শর্করাটা হচ্ছে গ্লাইকোজেন, আর উদ্ভিদ কোষের শর্করাটা হচ্ছে কি স্টার্চ। মানে প্রাণী কোষে সঞ্চিত শর্করা গ্লাইকোজেন, উদ্ভিদ কোষে সঞ্চিত শর্করা হচ্ছে স্টার্চ। তাহলে ব্যাস, আমরা যদি এখন বলি উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের পার্থক্য আমরা লিখতে পারবো তো? ইনশাআল্লাহ অবশ্যই পারবো। যে উদ্ভিদ কোষে কোষ প্রাচীর আছে, প্রাণী কোষে কোষ প্রাচীর নাই। উদ্ভিদ কোষে প্লাস্টিড আছে, এই জন্য তারা নিজে খাদ্য নিজে তৈরি করতে পারে। প্রাণী কোষে কোনো প্লাস্টিড না থাকে, তারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। যে এই যে কোষ গহ্বরটা অনেক বড় হয়, আর প্রাণী কোষে কোষ গহ্বর কদাচিৎ থাকে এবং অনেক ক্ষুদ্র থাকে। এরপর হচ্ছে যে প্রাণী কোষের মধ্যে মাইক্রোভিলাই থাকে, উদ্ভিদ কোষের মধ্যে কোনো ধরনের মাইক্রোভিলাই থাকে না। প্রাণী কোষের মধ্যে সেন্ট্রোজোম থাকে, উদ্ভিদ কোষের মধ্যে সেন্ট্রোজোম থাকে না। প্রাণী কোষের মধ্যে সঞ্চিত খাদ্য হচ্ছে গ্লাইকোজেন, আর উদ্ভিদ কোষের মধ্যে সঞ্চিত খাদ্য হচ্ছে স্টার্চ। এই হচ্ছে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের পার্থক্য। আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, এখন আমরা জানি যে এই যে উদ্ভিদ কোষ, প্রাণী কোষ, এটাও হচ্ছে প্রকৃত কোষ, এটাও হলো প্রকৃত কোষ। কিন্তু এখন হচ্ছে আমরা যদি বলি যে এই প্রকৃত কোষগুলাকে আবার কাজের ওপর ভিত্তি করে 2 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? 2 ভাগে ভাগ করা যায়। কি কি? একটা হচ্ছে দেহকোষ, আর একটা হচ্ছে কি জনন কোষ। মানে যে কোষগুলা দেহ গঠনে অংশ নেয় সেগুলো হচ্ছে দেহকোষ, আর যে কোষগুলা জনন কাজে অংশ নেয় সেই কোষগুলা হচ্ছে কি জনন কোষ। আচ্ছা, আমাদের স্বভাবতই আমরা একটা ভুল করি একটা জায়গায়,
অনেকেই মানে যখন আমরা মাইটোসিস মিওসিস পড়ি তখন এই ভুলটা আমাদের সাধারণত হয়। সে ভুলটা হচ্ছে আমরা যখন বলি যে মাইটোসিস বিভাজন কোথায় ঘটে, দেহকোষে ঘটে, মিওসিস বিভাজন কোথায় ঘটে, জনন কোষে ঘটে। না, আসলে কথাটা একটু ভুল, আমরা একটু বুঝলেই সেটা সংশোধন করব। যেমন হচ্ছে উদাহরণস্বরূপ, যেমন এটা হচ্ছে একটা কোষ, এটা হচ্ছে একটা 2n বিশিষ্ট দেহকোষ। এই দেহকোষের মধ্যে যখন মিওসিস বিভাজন হবে তখন 4টা কোষ তৈরি হবে। এই কোষগুলো হচ্ছে কি জনন কোষ। এটা কিন্তু কি কোষ, দেহকোষ। এই দেহকোষের মধ্যে মিওসিস বিভাজন হলে জনন কোষ তৈরি হয়। আর এই দেহকোষের মধ্যে যদি মাইটোসিস বিভাজন হয় তখন এটার মতো কি অনুরূপ 2টা কোষ হবে 2n বিশিষ্ট দেহকোষ। দেহকোষের মধ্যে মাইটোসিস বিভাজন হলে দেহকোষ তৈরি হয়, দেহকোষের মধ্যে মিওসিস বিভাজন হলে জনন কোষ তৈরি হয়। জনন কোষের বৈশিষ্ট্য হচ্ছে এগুলো হচ্ছে n বিশিষ্ট, ক্রোমোজোম সংখ্যা থাকবে n বিশিষ্ট, অর্ধেক। আর দেহকোষের মধ্যে ক্রোমোজোম থাকবে 2n বিশিষ্ট। দেহকোষ এবং জনন কোষের মধ্যে যদি আমরা পার্থক্য লিখি তাহলে আমাদের মূল পার্থক্যটা হবে এই জায়গাতে, যেমন প্রথম পার্থক্যটা আমরা লিখতে পারি যে দেহকোষ হচ্ছে, দেহকোষের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 2n বিশিষ্ট, আর জনন কোষের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে n বিশিষ্ট। দেহকোষকে বলা হয় ডিপ্লয়েড কোষ আর জনন কোষকে বলা হয় হ্যাপ্লয়েড কোষ। দেহকোষ দেহ গঠনে অংশ নেয়, জনন কোষ জনন কাজে অংশগ্রহণ করে। কিভাবে তৈরি হয়? দেহকোষের মধ্যে মাইটোসিস বিভাজন হলে দেহকোষ তৈরি হয়, মিওসিস বিভাজন হলে জনন কোষ তৈরি হয়। তাহলে কিন্তু আমরা টোটাল অলরেডি 4টা পার্থক্য কিন্তু অলরেডি পেয়ে গেছি। তাহলে পার্থক্যগুলো কি কি একটু ভালো করে বলো। যে দেহকোষ হচ্ছে, দেহকোষের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 2n বিশিষ্ট, জনন কোষের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে n বিশিষ্ট। দেহকোষকে বলা হয় ডিপ্লয়েড কোষ, জনন কোষকে বলা হয় হ্যাপ্লয়েড কোষ। তারপর হচ্ছে দেহকোষ, দেহকোষের মধ্যে মাইটোসিস বিভাজন হলে দেহকোষ তৈরি হয়, দেহকোষের মধ্যে মিওসিস বিভাজন হলে জনন কোষ তৈরি হয়। দেহকোষ দেহ গঠনে অংশ নেয়, জনন কোষ জনন কাজে অংশগ্রহণ করে। একটা কথা বলে রাখি যে সবগুলা দেহকোষই 2n বিশিষ্ট কোষে হচ্ছে দেহকোষ, তবে সব দেহকোষ থেকে জনন কোষ তৈরি হয় না। যে সকল দেহকোষ থেকে জনন কোষ তৈরি হয় এই দেহকোষগুলোকে বলা হয় হচ্ছে জনন মাতৃকোষ। তাহলে এই জনন মাতৃকোষের মধ্যে মিওসিস বিভাজন ঘটে। মনে রাখতে হবে জনন মাতৃকোষও একটা দেহকোষ, 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট। আচ্ছা, এই ছিল দেহকোষ এবং জনন কোষের পার্থক্য, এবং এটা হচ্ছে আমাদের এই অধ্যায়ের দ্বিতীয় খ নাম্বারের প্রশ্ন। আর একটা কথা মনে রাখা খুবই দরকার, এই যে জনন কোষগুলা তৈরি হয় এগুলা হচ্ছে হ্যাপ্লয়েড প্রকৃতির, তার মানে ক্রোমোজোম সংখ্যা থাকে n বিশিষ্ট। এই যে জনন কোষের বাবা থেকে আসে একটা একটা n বিশিষ্ট কোষ, মা থেকে আসে একটা n বিশিষ্ট কোষ, দুটা হ্যাপ্লয়েড কোষ একত্রিত হয়ে n + n 2n হয়, যেটা হচ্ছে একটা ডিপ্লয়েড কোষের সৃষ্টি হয়। প্রথম যে জীব ডিপ্লয়েড কোষ তৈরি হয় সেটাকে বলা হয় হচ্ছে জাইগোট, এবং এই জাইগোটটার মধ্যে পর্যায়ক্রমে মাইটোসিস বিভাজনের মাধ্যমে একটা কোষ থেকে দুটা কোষ, দুটা কোষ থেকে 4টা কোষ, এভাবে পর্যায়ক্রমে বিভাজিত হতে 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 নতুন একটা শিশু জন্ম হয়। এক সময় আমরা যেভাবে জন্মগ্রহণ করেছি, তোমরা যেভাবে জন্মগ্রহণ করেছো, আমাদের বাবা মারা যেভাবে জন্মগ্রহণ করেছে, ঠিক একইভাবে প্রত্যেকটা মানুষের জন্ম হচ্ছে এই যে হ্যাপ্লয়েড জাতীয় জনন কোষ থেকে। আমাদের বাবার যে হ্যাপ্লয়েড কোষ যেটা, এটাকে বলা হয় কি পুংগ্যামেট, আর মায়ের যে হ্যাপ্লয়েড কোষ সেটাকে কি বলা হয় স্ট্রিগ্যামেট, বা এটা হচ্ছে শুক্রাণু, এটা হচ্ছে ডিম্বাণু, একত্রিত নিষেক হয়ে জাইগোট হওয়ার মাধ্যমে হয়। তার মানে এই হচ্ছে আমাদের দেহকোষ এবং জনন কোষ। আশা করি এই বিষয়টা বুঝে আসছে। এখন আমরা যে প্রশ্নটা পড়ব সেটা হচ্ছে এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট এবং হচ্ছে সর্বপ্রথম গ নাম্বারের প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে কি কোষ প্রাচীরের গঠন বর্ণনা করো।
আমরা কিন্তু অলরেডি কোষপ্রাচীর সংক্রান্ত কিছু তথ্য জানি, সেটা হচ্ছে কোষপ্রাচীর হচ্ছে উদ্ভিদ কোষের একটা অনন্য বৈশিষ্ট্য, যে উদ্ভিদ কোষের মধ্যে কোষপ্রাচীর আছে আর প্রাণী কোষের মধ্যে কোনো ধরনের কোষপ্রাচীর নেই। আচ্ছা, এই কোষপ্রাচীরটা হচ্ছে কি জড় বস্তু, তার মানে এই উদ্ভিদ কোষটার ভিতরের যে কোষটা এটা হলো সজীব, আর একটা জড় বস্তুর মাধ্যমে কোষপ্রাচীরটা শুরু হয়েছে, এটাই হলো কি, এটাই হচ্ছে কোষপ্রাচীর। যেমন হচ্ছে আমরা একটা বাড়ি করলাম, বাড়ির চারপাশ দিয়ে কী করে দিলাম, ওয়াল করে দিলাম। তাহলে এই ওয়ালটার কাজ কি, এই ওয়ালটার কাজ হচ্ছে কি প্রতিরক্ষা দেবে, চোর তারপর হচ্ছে সাপ কীটপতঙ্গ থেকে আমাদের বাড়িটাকে রক্ষা করবে, এই জন্য তো আমরা বাড়ির চারপাশ দিয়ে ওয়াল দিই। তো এরকম এই কোষপ্রাচীরটাও কি করে, এই কোষপ্রাচীরটার মূল কাজ হচ্ছে এই সজীব কোষটাকে সুরক্ষা প্রদান করা, এবং হচ্ছে এই কোষটা হচ্ছে জড় বস্তু দ্বারা তৈরি আর ভিতরের উপাদানগুলা কি সজীব। তাহলে এখন এই কোষপ্রাচীরটা কে আবিষ্কার করলো? রবার্ট হুক সর্বপ্রথম 1665 সালে কোষপ্রাচীর আবিষ্কার করেন। কে আবিষ্কার করেন? তার নাম হচ্ছে কি রবার্ট হুক। রবার্ট হুক সর্বপ্রথম 1665 সালে কোষপ্রাচীর আবিষ্কার করেন। আচ্ছা, কোষপ্রাচীরটা দেখতে কেমন? এই যে আমরা তো এখানে দেখতে পাচ্ছি, এছাড়াও যদি আমরা ভালো করে একটু ভালো কোষপ্রাচীর দেখতে কেমন সেটা কম পড়ে, আনসার করলে তো চিত্র আমাদের দিতে হবে। দেখো তার আগে আমরা একটু দেখে নিই কোষপ্রাচীরটা। যেমন ধরো এখানে আমি দুটো রেখা দিছি, এটা একটা এটা একটা, মাঝখানে কিন্তু এই দুইটার মাঝখানে একটা গ্যাপ। আচ্ছা, ভালো করে খেয়াল করো, একটা জীবের মধ্যে কোষপ্রাচীর কি মানে একটা কোষ কি আলাদা আলাদা থাকে না, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি কোষ একসাথে থাকে। তাহলে একসাথে যদি থাকে, এর সাথে তো আর একটা জোড়া লাগানো অবস্থায় থাকবে, তাহলে কার সাথে জোড়া লেগে থাকবে? নিশ্চয়ই কোষপ্রাচীরের সাথে। এক পাশে যদি আরেকটা কোষ যদি এর সাথে লেগে থাকে তাহলে কি হবে? কোষপ্রাচীরের সাথে লেগে থাকবে। তার মানে কি সবসময় দুইটা কোষপ্রাচীর একসাথে থাকে? এটা একটা কোষপ্রাচীর, এখানে যে আরেকটা কোষ আছে সেটারও কোষপ্রাচীর আছে, এখানে আর একটা কোষ আছে সেখানেও কোষপ্রাচীর আছে। সবসময় কি করে? তিনটা কোষ তো একসাথে লাগবে না, দুইটা কোষ একসাথে লাগবে। তাইলে সবসময় দুইটা কোষপ্রাচীর একসাথে থাকে। তো ধরো এটা একটা কোষপ্রাচীর, এটা একটা কোষপ্রাচীর, তার মানে দুইটা কোষপ্রাচীর একটা সংযোগ থাকে, দুইটা কোষপ্রাচীর একটা আবরণ দ্বারা কি থাকে? সংযোগ থাকে। এই যে যেই কিছু উপাদান, রাসায়নিক উপাদান একত্রিত হয়ে এই দুইটা কোষপ্রাচীর কি হয়? সংযুক্ত হয়। এই যে যেই উপাদান দ্বারা এই দুইটা কোষপ্রাচীর সংযুক্ত হয় এটাকে বলা হয় হচ্ছে সিমেন্ট। দুইটা কোষপ্রাচীর কি হয়? সংযুক্ত হয়। এটাই হচ্ছে কি মধ্যপর্দা। এটাকে কি বলে? মধ্যপর্দা। এই যে দুইটা কোষপ্রাচীরকে সংযুক্ত করলো, তাহলে এটা কিন্তু মূলত আমরা বলতে পারি এটা কিন্তু কোষপ্রাচীরের অংশ না, যেটা মধ্যপর্দা শুধুমাত্র কি করছে? দুইটা কোষপ্রাচীরকে সংযুক্ত করছে। তাহলে এই মধ্যপর্দা এবার এই পাশ থেকে এই পাশে কোষপ্রাচীর শুরু হয়ে গেল, আর এই কোষপ্রাচীরটা এই পাশ থেকে এই পাশে শুরু হয়ে গেল, আমরা এটাই দেখি। তাহলে এই যে প্রথম যে পর্দাটা, যেই পর্দাটার মাধ্যমে কোষপ্রাচীরটা শুরু হলো, এইটাই হচ্ছে কি প্রাথমিক প্রাচীর। এটা হচ্ছে কি প্রাথমিক প্রাচীর। একটা ভালো জিনিস করে খেয়াল করো, এই কোষপ্রাচীর এই পাশে যে অংশগুলো আছে এগুলা কি? এটা হচ্ছে কি প্রোটোপ্লাজম। কোষপ্রাচীরের এই পাশে পুরা সজীব অংশটা হচ্ছে প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজম থেকে যে রাসায়নিক উপাদানগুলো নিঃসৃত হয়, নিঃসৃত হয়ে প্রাথমিক প্রাচীরের উপর আরেকটা গৌণ প্রাচীরের সৃষ্টি করে। মানে ওই রাসায়নিক পদার্থগুলো জমতে 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 এই প্রাথমিক প্রাচীরের উপর গৌণ প্রাচীরের সৃষ্টি করে। তোমাদের বইয়ের মধ্যে একটু সংশোধনী আছে, বইয়ের মধ্যে লেখা আছে যে মধ্যপর্দার উপর গৌণ প্রাচীর সৃষ্টি। আসলে কথাটা একটু ভুল। এটা কি হবে? প্রাথমিক প্রাচীরের উপর প্রোটোপ্লাজম থেকে রাসায়নিক উপাদান নিঃসৃত হয়ে প্রাথমিক প্রাচীরের উপর একটা গৌণ প্রাচীর সৃষ্টি করে। এই যে গৌণ প্রাচীরটা সৃষ্টি হয়, এই গৌণ প্রাচীরটা হচ্ছে 3 স্তর বিশিষ্ট। প্রথমে যে একটা স্তর, গৌণ প্রাচীরের প্রথম যে অংশটা, এটাকে বলা হয় হচ্ছে বহিস্তর, মাঝখানের অংশটাকে বলা হয় হচ্ছে মধ্যস্তর, এবং এরপরের অংশটাকে বলা হয় অন্তঃস্তর। তাইলে এটা হচ্ছে এখান থেকে শুরু করে পুরা এটা হচ্ছে কি গৌণ প্রাচীর। গৌণ প্রাচীর। আর এই গৌণ প্রাচীরটা 3টা স্তর বিশিষ্ট হয়। এটা হচ্ছে কি বহিস্তর, এটা হচ্ছে কি মধ্যস্তর, এটা হচ্ছে কি অন্তঃস্তর। ব্যাস, এই হচ্ছে কোষপ্রাচীর। তাহলে বিষয়টা না বুঝলে কিন্তু লেখা যাবে না, একটু কঠিন হয়ে যাবে। তাহলে আমরা কিভাবে
এই প্রশ্নটার আনসার করবো। আশা করি তোমরা বুঝছো, বা যার বেসিক একটা জিনিস, এই যে মধ্যপর্দাটা হচ্ছে কি, দুইটা কোষ প্রাচীর সংযুক্ত স্থল, যে আবরণ দ্বারা দুইটা কোষ প্রাচীর সংযুক্ত হয়, এটা হচ্ছে মধ্যপর্দা। মধ্যপর্দা তার মানে এটা কোষ প্রাচীরের কোনো একটা কোষ প্রাচীরের নির্দিষ্ট অংশ না, দুইটা কোষ প্রাচীরের সংযোগস্থল। এরপরে যে কোষ প্রাচীর শুরু হলো যে পর্দা দ্বারা, সেটা হচ্ছে কি প্রাথমিক প্রাচীর। এই প্রাথমিক প্রাচীর এরপরে প্রোটোপ্লাজম থেকে উপাদান নিঃসৃত হয়ে প্রাথমিক প্রাচীরের উপর এই যে গৌণ প্রাচীর, একটা গৌণ প্রাচীর সৃষ্টি করে, অনেকটা পুরু একটা গৌণ প্রাচীর সৃষ্টি করে। এই গৌণ প্রাচীরটা প্রাথমিক প্রাচীরের উপরে, তোমাদের বইয়ের মধ্যে মধ্যপর্দার উপরে লেখা আছে, এটা একটু মিসিং। প্রাথমিক প্রাচীরের উপর একটা গৌণ পর্দার সৃষ্টি হয়। এই গৌণ প্রাচীরটা আবার 3 স্তর বিশিষ্ট। বহিস্তর, প্রথম দিকের অংশটা বহিস্তর, মাঝখানের অংশটা মধ্যস্তর, এরপর অংশটা কি অন্তঃস্তর। বেশ, এরপরে হচ্ছে কোষ প্রাচীর শেষ। তার মানে এই যে এখান থেকে এতটুকুর কথা এখানে দেখানো হলো। এই কোষ প্রাচীরগুলোর মধ্যে এই যে মধ্যপর্দা আছে, মাঝখানে এই যে প্রাথমিক প্রাচীর এবং তারপর হচ্ছে এই যে গৌণ প্রাচীর, এগুলা হয় না, মাঝখানে গ্যাপ হয়। যেমন এই জায়গাটা যে ভালো করে দেখো, এই যে গ্যাপ আছে, এই গ্যাপগুলোকে বলা হয় হচ্ছে কূপ। এই গ্যাপগুলোকে বলা হয় কূপ। যে গ্যাপগুলোর মধ্য দিয়ে এই কোষ থেকে ওই কোষের মধ্যে যোগাযোগ রক্ষা হয়, যেমন পানি, খাদ্যবস্তু, রাসায়নিক উপাদান যা হয়, এই কোষ থেকে ওই কোষের ভিতরে যাবে। আবার ওই কোষ থেকে আবার বিভিন্ন সময় বজ্র পদার্থ ত্যাগ করার প্রয়োজন পড়ে, না হলে তারও ওই কোষেরও দরকার হয়। এই কোষ থেকে এই কোষের মধ্যে, মানে দুইটা কোষের মধ্যে যে যোগাযোগ রক্ষা হবে, এই যে মাঝখান দিয়ে প্রাথমিক প্রাচীর গৌণ প্রাচীর থাকে না, তখন একটা কূপের সৃষ্টি হয়, এটার ভিতর দিয়ে যোগাযোগ রাখা হয়। এবং আরেকটা জিনিস হচ্ছে যে এই যে কূপটা, এটার মধ্য দিয়ে সাইটোপ্লাজমের ভিতর দিয়ে এরকম একটা সরু নালী পথের সৃষ্টি হয়, যেটা সাইটোপ্লাজমের ভিতর পর্যন্ত চলে যায়। এর ফলে ওই ভিতর দিয়ে আসতেছে, মানে ড্রেন, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পানি নিতে হলে তো ড্রেন ব্যবস্থা করতে হবে, লম্বা একটা ড্রেন করতে হবে। এই যে কোষ প্রাচীর থেকে সাইটোপ্লাজমের ভিতর দিয়ে যে লম্বা ড্রেন চলে যায়, যেটি দিয়ে কি সাইটোপ্লাজমের উপাদান ওই কূপ দিয়ে বের হবে, অথবা এই উপাদান কূপ দিয়ে ভিতরে ঢুকবে। এই লম্বা ড্রেনটাই হচ্ছে প্লাজোমাটেজমাটা। তাহলে প্লাজোমাটেজমাটা কি? এই কূপের ভিতর দিয়ে সাইটোপ্লাজম পর্যন্ত যে ড্রেন চলে যায়, যেটা দিয়ে উপাদানগুলা, প্রয়োজনীয় উপাদানগুলো যেগুলো বের হয়ে এক কোষ থেকে অন্য কোষে যাবে, এই সূক্ষ্ম নালী পথটাই হচ্ছে প্লাজোমাটেজমাটা। আমরা যদি বলি যে কোষ প্রাচীর আসলে কী কী দ্বারা তৈরি, কোষ প্রাচীর কী কী দ্বারা তৈরি? কোষ প্রাচীর হচ্ছে যেমন হচ্ছে সেলুলোজ, তারপর হচ্ছে হেমিসেলুলোজ, এরপর হচ্ছে লিগনিন, তারপর হচ্ছে পেকটিন, তারপর হচ্ছে সুবেরিন ইত্যাদি রাসায়নিক যৌগ দ্বারা তৈরি। এটা হলো কি উদ্ভিদের কোষ প্রাচীর, এই উপাদানগুলো তৈরি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে উদ্ভিদ ছাড়া তো আরও অনেকেই আছে, যেমন হচ্ছে ব্যাকটেরিয়া আছে, ছত্রাক আছে, তাহলে তাদের কোষ প্রাচীরও কি এই সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন এগুলো দ্বারা তৈরি? না। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর হচ্ছে প্রোটিন, লিপিড এবং শর্করা দ্বারা তৈরি। দেখো ওই বইয়ের মধ্যে লেখা আছে পলিস্যাকারাইড কি? শর্করা। তার মানে প্রোটিন, লিপিড আর হচ্ছে কি শর্করা বা পলিস্যাকারাইড দ্বারা ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর তৈরি। তাহলে ছত্রাকের কোষ প্রাচীর কি দ্বারা তৈরি? ছত্রাকের কোষ প্রাচীর হচ্ছে কি কাইটিন দ্বারা তৈরি। তাহলে ভালো করে জিনিস খেয়াল করো, এই কোষ প্রাচীর সংক্রান্ত আমরা কি কি তথ্য জানলাম? কোষ প্রাচীর সংক্রান্ত আমরা তথ্য জানলাম হচ্ছে কোষ প্রাচীরটা হচ্ছে উদ্ভিদ কোষের একটা অনন্য উপাদান, যেটা প্রাণী কোষের মধ্যে থাকে না, এবং কোষ প্রাচীরটা হচ্ছে উদ্ভিদ কোষের চারপাশ দিয়ে একটা জড় বস্তুর আবরণ। কোষ প্রাচীর 1665 সালে রবার্ট হুক সর্বপ্রথম আবিষ্কার করেন। দুইটা কোষ প্রাচীরের মাঝখানে সংযোগ যে পর্দা, সেটাকে মধ্যপর্দা বলা হয়। প্রত্যেকটা কোষ প্রাচীর প্রাথমিক প্রাচীর দ্বারাই কোষ প্রাচীরটা শুরু হয়, এবং প্রোটোপ্লাজম থেকে রাসায়নিক উপাদান নিঃসৃত হয়ে প্রাথমিক প্রাচীরের উপর একটা গৌণ প্রাচীর সৃষ্টি করে। গৌণ প্রাচীরটা হচ্ছে 3টা স্তর বিশিষ্ট হয়, একটা হচ্ছে বহিস্তর, মধ্যস্তর এবং অন্তঃস্তর। কোষ প্রাচীর কি কি রাসায়নিক উপাদান দ্বারা তৈরি? সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন ইত্যাদি রাসায়নিক উপাদান দ্বারা তৈরি। আর হচ্ছে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দ্বারা তৈরি? ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর প্রোটিন, লিপিড এবং শর্করা দ্বারা তৈরি। তারপরে হচ্ছে ছত্রাকের কোষ প্রাচীর কি দ্বারা তৈরি? ছত্রাকের কোষ প্রাচীর হচ্ছে কি কাইটিন দ্বারা তৈরি। ব্যাস, এই তো হলো। এরপর আমরা বলতে পারি হচ্ছে কোষ প্রাচীরের মাঝখানে
এই যে প্রাথমিক প্রাচীর এবং গৌণ প্রাচীরের অনুপস্থিতি থাকে তখন একটা কূপের সৃষ্টি হয়, যেটার মাধ্যমে এক কোষ থেকে অন্য কোষের মধ্যে যোগাযোগ রক্ষা হয়। এবং হচ্ছে এরা প্লাজমা ডেজমাটা সৃষ্টি করে, একটা সূক্ষ্ম নালী সৃষ্টি করে, যেটা দিয়ে এই যে উপাদানগুলো বাইরে বের হইতে অথবা ভিতরে প্রবেশ করে। এই যে সূক্ষ্ম নালীটাকে কি বলে? প্লাজমা ডেজমাটা বলে। আচ্ছা, এখন আমরা যে প্রশ্ন বলা যেতে পারে যে কোষ প্রাচীর কি কি কাজে অংশগ্রহণ করে? কোষ প্রাচীর কি করে? একটা কোষের মধ্যে সবচেয়ে বড় কথা হলো যে একটা কোষে কাঠামো প্রদান করে, আকৃতি প্রদান করে, কোষকে হচ্ছে দৃঢ়তা প্রদান করে, কোষটাকে রক্ষণাবেক্ষণ করে, বাইরের কোষটাকে কি করে? রক্ষণাবেক্ষণ করে। ব্যাস, এই হচ্ছে কোষ প্রাচীরের কাজ। তাহলে সিম্পল, এই তো, খুব আহামরি কঠিন কিছু কিন্তু না, জাস্ট সিম্পল মাথা ঠান্ডা রেখে আমরা পরীক্ষার মধ্যে কীভাবে আনসার করব। ধরো আসছে যে এমন একটা চিত্র দিয়ে এটাকে ইন্ডিকেট করে দিল যে এটা হচ্ছে এ, বলছে এ এর গঠন বর্ণনা করো। তাহলে আমরা কি করব? যে উদ্দীপকের এ হচ্ছে কোষ প্রাচীর, নিচে কোষ প্রাচীরের গঠন বর্ণনা করা হলো। তারপর আমরা কি করব? কোষ প্রাচীরের সংজ্ঞাটা লিখব যে উদ্ভিদ কোষের চারপাশ দিয়ে জড়বস্তুর একটা আবরণ থাকে, এই জড়বস্তুর আবরণটাকেই কোষ প্রাচীর বলা হয়। এরপর আমরা যেটা করব, এই যে আমি যে চিত্রটা আঁকছি, ব্যাস এতটুক চিত্র আঁকলেই হবে। চিত্রটা আঁকবো এবং এখানে আমরা লিখব চিত্র কোষ প্রাচীর। তারপর আমরা আমাদের মতো করে বর্ণনা দিব যে দুটি কোষ প্রাচীরের সংযোগ যে পর্দা, এটাকে মধ্যপর্দা বলা হয়। এরপর প্রতিটি কোষ প্রাচীরে একটা প্রধান প্রাচীর থাকে, এটাকে প্রাথমিক প্রাচীর বলে। প্রোটোপ্লাজম থেকে নিঃসৃত রাসায়নিক উপাদান প্রাথমিক প্রাচীরের ওপর জমা হয়ে একটি গৌণ প্রাচীরের সৃষ্টি করে। গৌণ প্রাচীরটি 3টি স্তর বিশিষ্ট হয়: বহিঃস্তর, মধ্যস্তর এবং অন্তঃস্তর। এবং মাঝে মাঝে এই প্রাথমিক প্রাচীর এবং গৌণ প্রাচীরের অনুপস্থিত থাকে এবং একটা ক্ষুদ্র ছিদ্রের সৃষ্টি হয়, এটাকে কূপ বলা হয়, যেটা দ্বারা প্লাজমা ডেজমাটার মাধ্যমে কোষের যে প্রয়োজনীয় উপাদান এক কোষ থেকে অন্য কোষে আদান প্রদান করে। প্রতিটি কোষ প্রাচীর রাসায়নিক গঠন খুবই জটিল। রাসায়নিক উপাদান হিসেবে সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন থাকে। তবে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর প্রোটিন, লিপিড এবং শর্করা বা পলিস্যাকারাইড দ্বারা তৈরি, এবং ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দ্বারা তৈরি। এরপর আমরা কি লিখব? আমরা লিখব হচ্ছে কাজ। কোষ প্রাচীর কোষকে দৃঢ়তা প্রদান করে, কোষের একটা আকৃতি প্রদান করে এবং কোষের একটা কাঠামো দেয়। এবং হচ্ছে কোষ প্রাচীর এক কোষ থেকে অন্য কোষের মধ্যে পানি, খনিজ লবণ এবং বিভিন্ন উপাদান আদান প্রদানে সাহায্য করে। এই হচ্ছে কোষ প্রাচীরের গঠন। ভালো করে একটা জিনিস খেয়াল করো, এই যে উদ্ভিদ কোষটা আছে, উদ্ভিদ কোষটার এটা হচ্ছে কি? কোষ প্রাচীর। এই কোষ প্রাচীরটা ছাড়া ভিতরের যে অংশটা, এটাকে বলা হয় হচ্ছে প্রোটোপ্লাজম। আর প্রাণী কোষের ক্ষেত্রে যেহেতু কোষ প্রাচীর নাই, তার মানে প্রাণী কোষ পুরাটাই হচ্ছে একটা প্রোটোপ্লাজম। একটা প্রোটোপ্লাজমই একটা জীব হতে পারে। এক কোষী জীবগুলা শুধু একটা প্রোটোপ্লাজমই একটা জীব। তার মানে এই কোষ প্রাচীর ছাড়া বাকি যে অংশটা, সেটা হচ্ছে কি? প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজমের মধ্যে আবার 3টা অংশ, একটা হচ্ছে প্রোটোপ্লাজমের আবরণ, আরেকটা হচ্ছে সাইটোপ্লাজম, আরেকটা হচ্ছে নিউক্লিয়াস। তার মানে প্রোটোপ্লাজমের আবরণ আর এই নিউক্লিয়াস ছাড়া মাঝখানের যে অংশটা, এটা হচ্ছে কি? সাইটোপ্লাজম। তাহলে প্রোটোপ্লাজমের কয়টা অংশ? 3টা অংশ। একটা হচ্ছে কি? প্রোটোপ্লাজমের আবরণ, আরেকটা হচ্ছে কি? সাইটোপ্লাজম, আরেকটা হচ্ছে কি? নিউক্লিয়াস। এই প্রোটোপ্লাজমের যে আবরণ, এই আবরণটাকে বলা হয় হচ্ছে কোষ ঝিল্লি। কি বলে? কোষ ঝিল্লি, অথবা এটাকে বলে হচ্ছে প্লাজমা মেমব্রেন। এটাকে কি বলে? কোষ ঝিল্লি অথবা প্লাজমা মেমব্রেন, অথবা এটাকে কোষ পর্দাও বলা হয়। 3টা নামেই এটাকে আমরা ডাকতে পারি। প্রোটোপ্লাজমের যে আবরণ, সেটাকে আমরা কোষ ঝিল্লি বলতে পারি, প্লাজমা মেমব্রেন বলতে পারি, অথবা কোষ পর্দাও বলতে পারি। আমরা তো এটা জানি যে কোষ ঝিল্লিটা হচ্ছে কি? একটা বৈষম্য ভেদ্য পর্দা, যেটা দিয়ে পানি এবং খনিজ লবণ ভিতরে আদান প্রদান করতে পারে। এটা হচ্ছে কোষ ঝিল্লির কাজ, যে একটা কোষ থেকে অন্য কোষের মধ্যে যখন পানি, খনিজ লবণ যখন আদান প্রদান হবে, তখন সে এই কাজটা করবে। তাহলে কোষ ঝিল্লি সংক্রান্ত আমাদের প্রশ্ন যদি আসে আমাদের ক্ষেত্রে, তাহলে খ নাম্বারের একটা প্রশ্ন হতে পারে যে কোষ ঝিল্লির বর্ণনা দাও, অথবা উপরের
চিহ্নিত অঙ্গটি কি, এই জাতীয় ব্যাখ্যা টাখ্যা দাও, এই জাতীয় প্রশ্ন হতে পারে। তাহলে আমরা জাস্ট সিম্পলি বলবো যে প্রোটোপ্লাজমের যে আবরণ, যার মাধ্যমে একটি সজীব কোষ শুরু হয়, এই আবরণটাকে কোষঝিল্লি বলা হয়। কোষঝিল্লি প্রোটিন এবং লিপিড দ্বারা তৈরি, এবং হচ্ছে কোষঝিল্লি একটা কোষ থেকে অন্য একটা কোষের মধ্যে পানি, খনিজ লবণ এবং বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদান এগুলা কি করে, আদান প্রদানে সাহায্য করে। আমরা এখন যে প্রশ্নটা পড়ব সেটা হচ্ছে এই অধ্যায়ের দ্বিতীয় ইম্পর্টেন্ট এবং দ্বিতীয় গ নাম্বার প্রশ্ন। সেটা হচ্ছে কি মাইটোকন্ড্রিয়ার গঠন। এই যে দেখো আমরা এখানে যে উদ্ভিদ কোষের মধ্যে এই যে এটা হচ্ছে কি মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া পড়বো, তার আগে আমরা যেটা করব, আমরা একটা চিত্রটা আর্ট করে নিই। তোমরা এখন যারা ভিডিওটা দেখতেছো তারা অবশ্যই খাতার মধ্যে চিত্রটা আঁকো আমার সাথে সাথে। আর তোমাদের যাদের চিত্র আঁকার সমস্যা তারা অবশ্যই আমি কিভাবে চিত্রটা আঁকে এটা একটু খেয়াল করো। আর হচ্ছে আমার একটা ভিডিও আছে, যে আমার চ্যানেলের মধ্যে একটা ভিডিও আছে যেখানে খুব সহজেই বায়োলজি চিত্রগুলো আঁকানোর শেখানোর একটা ভিডিও আছে। তোমরা ইচ্ছা করলে এই 2-3 মিনিটের একটা ভিডিও, তোমরা ইচ্ছা করলে সেই ভিডিওটা দেখতে পারো। তবে চলো এখন আমরা আসলে মাইটোকন্ড্রিয়ার ছবিটা মানে চিত্রটা আমরা আগে আঁকি। তাহলে জাস্ট সিম্পলি দেখো, আহামরি কোনো কিছু না, সহজ একটা জিনিস। এই যে আমি যেরকম একটা দাগ দিলাম, মনে রাখতে হবে একটা চিত্র আঁকার জন্য সর্বোচ্চ 1 মিনিট অথবা 30-40 সেকেন্ড সময় ব্যয় করা যেতে পারে, এর চেয়ে বেশি সময় দেওয়া যাবে না। এতটুক দেওয়া তো খুব আহামরি কোনো কিছু না, সিম্পলি দেওয়া যাবে। ওকে, এখন আমি যেটা করব সেটা হচ্ছে দেখো, এই যে দাগ দিয়ে দিলাম 1 2 3 4, এই যে কয়েকটা দাগ দিলাম, মনে রাখতে হবে 3-4টা দাগ, বেশি না, এক লাইনে 3-4টা দাগ। এই দিয়ে পরে দিয়ে দিলাম। এটা তো আহামরি কোনো কিছু করিনি, জাস্ট এখন দেখো কি করি, এই যে ব্যাস, আলহামদুলিল্লাহ আমাদের মাইটোকন্ড্রিয়া হয়ে গেছে। চিত্র কিন্তু খুব সহজ একটা চিত্র। এখন আমরা যে করব, এই যেগুলোর গায়ে ছোট 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 দানা দিয়ে দিব। এখন আমাদের পরবর্তী টার্গেট হচ্ছে আমরা ইন্ডিকেট করব। এখন আমরা ইন্ডিকেট করব, এটা হলো কি কোষ, মাইটোকন্ড্রিয়ার যে প্রাচীর, ঝিল্লি। এরপর দেখো এই যে মাইটোকন্ড্রিয়ার মাঝখানে যে ভাঁজ আছে, এই যে ভাঁজ, এই ভাঁজগুলোকে বলা হয় হচ্ছে ক্রিস্টি। এবং হচ্ছে এই যে মাইটোকন্ড্রিয়ার গায়ে যে ছোট ছোট বৃত্তাকার বস্তু থাকে, এগুলাকে বলা হয় অক্সিজোম বা বৃত্তাকার বস্তু বলা যেতে পারে। এরপর হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ভিতরের যে অঙ্গাণু, এই ভিতরের যে অংশটা, এই ভিতরের অংশটাকে কি বলা হয়, ম্যাট্রিক্স বা মাতৃকা। ব্যাস, চিত্র হলো কি মাইটোকন্ড্রিয়া। একটা জিনিস ভালো করে খেয়াল করতে হবে, অবশ্যই চিত্র মাইটোকন্ড্রিয়া এই কথাটা লিখতে হবে। ধরো তুমি চিত্র আঁকছো, খুব সুন্দর হয়েছে, ইন্ডিকেটও করছো, কিন্তু এই কথাটা তুমি লেখো নাই, তাহলে সেই চিত্র ভ্যালু নাই, কোনো মার্ক দেবে না। অবশ্যই এই কথাটা লিখতে হবে। আর হলো অনেকেই খুব সুন্দর চিত্র আঁকে কিন্তু ইন্ডিকেট করতে পারে না, কোনো দাম নাই। আবার অনেকে কি করে, খুব বাজে চিত্র আঁকে কিন্তু সবগুলা সুন্দরভাবে ইন্ডিকেট করে, হ্যাঁ সেটা ফুল মার্ক। চিত্র সুন্দর হোক বা খারাপ হোক সেটা দেখার বিষয় না, মোটামুটি হলেই হবে। অবশ্যই ইন্ডিকেটগুলো ঠিক রাখতে হবে। আর মনে রাখতে হবে ইন্ডিকেটগুলো সবসময় কি হবে, ইন্ডিকেটগুলো সবসময় ডান পাশে হবে। আর চিত্রটা তো অবশ্যই পেন্সিলেই দিতে হবে, কিন্তু ইন্ডিকেটগুলো আমরা অনেকের সময় এইদিকে 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 এরকম ইন্ডিকেট করি না, এরকম ইন্ডিকেট করা যাবে না। চিত্র আঁকা শেষ। এখন দেখো, প্রথমে আসা যাক মাইটোকন্ড্রিয়াটা কি। একটা কোষের মধ্যে যে অঙ্গটা, যেই কোষীয় অঙ্গাণুটা শক্তি তৈরি করে, এই কোষীয় অঙ্গাণুটাকে কি বলা হয়, মাইটোকন্ড্রিয়া বলা হয়। মাইটোকন্ড্রিয়া 2টা স্তর বিশিষ্ট হয়, এই যে বাইরের স্তর, বাইরের ঝিল্লি এবং ভিতরের ঝিল্লি, ঠিক আছে। তাহলে বাইরের বহিঃস্তর এবং অন্তঃস্তর। এই ভিতরের যে স্তরটা, এই স্তরটা দিয়ে এই স্তরের মধ্যে যে ভাঁজগুলো, এই ভাঁজগুলোকে বলা হয় হচ্ছে কি ক্রিস্টি। এবং এই ভিতরের স্তরের গায়ে ছোট 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 বৃত্তাকার দানা থাকে, এই দানাগুলোকে বলা হয় হচ্ছে সবৃন্তক বৃত্তাকার বস্তু বা অক্সিজোম বলা হয়। এবং এই মাইটোকন্ড্রিয়ার ভিতরের যে উপাদানগুলা, এগুলাকে বলা হয় হচ্ছে ম্যাট্রিক্স। এবং এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এরপর হচ্ছে ওই যে ক্র্যাব চক্র, আমরা জানি শোষণের মধ্যে সবাত শোষণের মোট 4টা ধাপ, গ্লাইকোলাইসিস, এসিটাইল কোএনজাইম, ক্র্যাব চক্র এবং ইলেকট্রন প্রবাহতন্ত্র। এই 4টা ধাপের মধ্যে
শেষের দুইটা ধাপ, তার মানে ক্র্যাব চক্র এবং ইলেকট্রন প্রবাহ তন্ত্র, এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে ঘটে। শক্তির মূল প্রধান অংশটা এখানে ঘটে। এই জন্য কিন্তু মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয় বা শক্তিঘর বলা হয়। তোমাদের বইয়ের মধ্যে একটু মিসিং করা আছে, সেখানে বলা আছে যে প্রথম ধাপটা ছাড়া বাকি ধাপগুলো এখানে ঘটে। আসলে বিষয়টা এরকম না। তোমরা যদি চতুর্থ অধ্যায়ের মধ্যে যে ওই শ্বসনটা পড়ো তখন সেখানে দেখবা যে প্রথম দুইটা ধাপ, তার মানে গ্লাইকোলাইসিস এবং এসিটাইল কোএনজাইম, এই দুইটা ধাপ সাইটোপ্লাজমের মধ্যে ঘটে। আর ক্র্যাব চক্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, ইলেকট্রন প্রবাহতন্ত্র, এটা এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে ঘটে। এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে প্রায় 100 প্রকারের এনজাইম এবং কোএনজাইম থাকে। আমরা তো জানি এনজাইম এবং কোএনজাইম কতটা মানুষের জন্য, শরীরের জন্য অথবা একটা জীব তার জন্য দরকার। এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে কি হয়, 100 প্রকারের এনজাইম এবং কোএনজাইম মাইটোকন্ড্রিয়ার মধ্যে তৈরি হয়। তাহলে দেখো, এই হচ্ছে মাইটোকন্ড্রিয়া সংক্রান্ত বর্ণনা। মোটামুটি উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ, যত ধরনের সুকেন্দ্রিক কোষ আছে সব কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়া থাকে। এবং হচ্ছে যে একটা কোষের মধ্যে প্রায় 100 থেকে 2000 পর্যন্ত মাইটোকন্ড্রিয়া থাকতে পারে। তবে কিছু কিছু প্রোটোজোয়া পর্বের প্রাণী আছে, জীব আছে, যেগুলোর মধ্যে মাইটোকন্ড্রিয়া থাকে না। যেমন হচ্ছে ট্রাইকোমোনাস, তারপর হচ্ছে মনোসার্কোমোনোডিয়া, এগুলোর মধ্যে ওই মাইটোকন্ড্রিয়া থাকে না। এরপরে তোমাদের বইটার মধ্যে যে তথ্যটা লেখা আছে সেটা হচ্ছে যে তাহলে কি অনুমান করা যায় যে বিবর্তনীয় কোনো ইতিহাসে কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়া স্থান পেয়ে গেছিল, এরকমটাই অনুমান করা যায়। আসলে স্যার, আমি আপনাদের একটা কথা বলে রাখছি, যারা এটা লিখেছে হয়তো বোঝাই যাচ্ছে কারা, কোন ধরনের মানুষরা এটা কথাটা অ্যাড করেছে। জাস্ট সিম্পলি তোমার জন্য একটা কথা বলি, বিজ্ঞান কখনো অনুমানের কথা গ্রহণ করে না। এই কথাটা মনে রাখতে হবে যে বিজ্ঞান কখনো অনুমানের কথা গ্রহণ করে না। আমরা এই কথাটাকে নিতে পারবো না, এটা আমাদের জন্য বর্জনীয়। যারা লিখেছে তারা তাদের কাজ করেছে, কিন্তু আমরা এটা নিব না। কারণ সেখানে স্পষ্টভাবেই লেখা যে তাহলে কি এরকমটাই অনুমান করা যায়। কিন্তু বিজ্ঞান তো সেটার নাম, যেটা হচ্ছে পরীক্ষালব্ধ জ্ঞান এবং প্র্যাকটিক্যালিভাবে যেটা প্রমাণিত সেটা বিজ্ঞান। অনুমান বিজ্ঞান নয়, অতএব এটা আমরা নিতে পারবো না। যাই হোক, যেমন ধরো সিম্পলি আমি একটা উদাহরণ দেই। এই যে আমি যে শার্টটা পরে আছি, এই শার্টটা হচ্ছে কি ফুল হাতা শার্ট, তাই তো? আচ্ছা, এরপর হচ্ছে আরেকটা শার্ট হতে পারে যেটা হচ্ছে হাফ হাতা শার্ট। ফুল হাতা শার্টের হাতা আছে সেটা হচ্ছে বড়, হাফ হাতা শার্টের হাতা আছে সেটা হচ্ছে ছোট। তাহলে দুইটা মতবাদ আমি এখন তোমাকে দিব, মানে দুইটা শার্ট দেখার পর কার কেমন মনে হইতে পারে। যেমন হচ্ছে সিম্পলি আমরা বলতে পারি যে একজন দর্জি যে শার্ট দুটো বানাইছে, সে একটা হাত বড় করে বানাইছে আর একটা হাত ছোট করে বানাইছে, ব্যাস। এখন কেউ যদি এসে এরকম ধারণা নেয় যেহেতু উভয় শার্টেরই হাত রয়েছে এবং একটি হাত অনেক লম্বা এবং অন্য শার্টের হাত দুটি খাটো, তাহলে কি এটা অনুমান করা যায় না যে লম্বা হাত খসে ছোট হাতের উৎপত্তি হয়েছে? তাহলে তুমি সিম্পলি চিন্তা করো, তুমি কি এরকম কি অনুমান করবা যে একটা লম্বা হাত খসে ছোট হাতের জন্ম হয়েছে, অথবা বিবর্তনীয় কোনো ইতিহাসে এই ছোট হাত লম্বা হতে 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 ফুল হাতা হয়েছে? এরকমটা থিঙ্ক করা কি সহজ না? খুব ইজিলি থিঙ্ক করা সহজ যে দর্জি যে এই ফুল হাতা শার্টটাকে ফুল হাতা করে বানাইছে, আর দর্জি যখন বানাইছে তখন হাফ হাতা শার্টটাকে হাফ হাতা করে বানাইছে। জাস্ট সিম্পল একটা জিনিসকে আমরা কঠিনভাবে ঘোরাতে পারি না। আর অনুমানের কথা বিজ্ঞান গ্রহণ করে না, তাহলে আমরা এটা কেন আমাদের বইয়ে এটা অ্যাড করা হয়েছে, এটা আমার মাথায় খেলে না। যাই হোক, আমরা আসলে স্যার আপনাদের বলে রাখছি যারা এটা করেছেন, আসলে এটা মনে হয় আমার কাছে যে অনুমানের কথা আসলে বই থেকে বাদ দেওয়াটাই ভালো হবে। তাহলে যেমন ধরো গ নাম্বারের প্রশ্ন, মাইটোকন্ড্রিয়ার বর্ণনা আসছে, অথবা তোমাকে উদ্দীপকের মধ্যে কোনো একটা ক্লু দিয়ে দিচ্ছে, অথবা এরকম একটা চিত্র দিয়ে মাইটোকন্ড্রিয়াকে ইন্ডিকেট করে দিচ্ছে যে এ অথবা বি। ধরো এটা দিলাম বি চিহ্নিত অঙ্গের গঠন বর্ণনা করো, ব্যাস। তাহলে আমরা কিভাবে এটা পরীক্ষার মধ্যে আনসার করব সেটা হচ্ছে কথা। তাহলে আমরা প্রথমে লিখবো যে বি চিহ্নিত অঙ্গাণুটি হচ্ছে মাইটোকন্ড্রিয়া, নিচে মাইটোকন্ড্রিয়ার বর্ণনা দেওয়া হলো। এরপর আমরা যেটা করব, সুন্দর করে এই চিত্রটা আঁকবো, ইজিলি ভাবে ইন্ডিকেট করব এবং লিখবো চিত্র মাইটোকন্ড্রিয়া।
এরপর আমরা আমাদের মতো করে বর্ণনা দেব। মাইটোকন্ড্রিয়ার যে আবরণ এটাকে বলা হয় ঝিল্লি এবং দুইটা স্তর বিশিষ্ট হয়। ভিতরের স্তরগুলোর মাঝে মাঝে ভাঁজ থাকে, এই ভাঁজগুলোকে বলা হয় ক্রিস্টি এবং এই স্তরের গায়ে ছোট 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 দানা থাকে, এই দানাগুলোকে বলা হয় সবৃন্তক বৃত্তাকার বস্তু বা অক্সিজম। এই ভিতরের যে এবং এর ভিতরের যে অংশটা এটাকে বলা হয় হচ্ছে কি ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের মধ্যে সবাত শোষণের যে 4টা ধাপ তার মধ্যে ক্র্যাব চক্র এবং ইলেকট্রন প্রবাহতন্ত্র এটার মধ্যে সংঘটিত হয় এবং পর্যাপ্ত শক্তি তৈরি হয়। এই জন্য মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয়। একটা সুকেন্দ্রিক বা প্রকৃত কোষের মধ্যে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ উভয় ধরনের কোষের মধ্যে হচ্ছে এই যে মাইটোকন্ড্রিয়া থাকে এবং একটা কোষের মধ্যে প্রায় 100 থেকে 2000টি মাইটোকন্ড্রিয়া থাকতে পারে। মাইটোকন্ড্রিয়ার মধ্যে প্রায় 100 প্রকারের এনজাইম এবং কোএনজাইম তৈরি হয়। এই তো এরপর আমরা আর একটা কথা লিখতে পারি যে সাধারণত সকল ধরনের উদ্ভিদ এবং প্রাণী কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়া থাকে, তবে কিছু কিছু প্রোটোজোয়ার মধ্যে মাইটোকন্ড্রিয়ার অনুপস্থিতি লক্ষ্য করা যায়। ব্যাস, এই হচ্ছে আমাদের গ নাম্বার প্রশ্ন। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা যে প্রশ্নটা পড়ব সেটা হচ্ছে আরও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এটা আমাদের পরীক্ষার মধ্যে তো ইম্পর্টেন্ট, তাছাড়া জীবজগতের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কি প্লাস্টিড। এখন আমরা পড়ব হচ্ছে প্লাস্টিডের গঠন। মনে রাখতে হবে এটা পরীক্ষার মধ্যে কিভাবে প্রশ্ন হতে পারে। এটা প্রশ্ন হতে পারে হচ্ছে যেরকম একটা চিত্র দিয়ে ইন্ডিকেট করা থাকবে এটা প্লাস্টিড, অথবা উদ্দীপকে বলা থাকবে যেটা খাদ্য তৈরি করে, তারপর হচ্ছে হাবিজাবি অনেক কিছু দিয়ে আমরা তখন সেটা বুঝতেই পারবো যে এটা হচ্ছে প্লাস্টিড। তাহলে প্লাস্টিডের গঠন এটার জন্য আমাদের অবশ্যই কী করতে হবে, ওই আগের মতো অবশ্যই চিত্রটা আঁকতে হবে। আরেকটা কথা মনে রাখতে হবে যে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, কোষ প্রাচীর এই প্রশ্নগুলো আসলে তোমার চিত্র চাক বা না চাক তোমাকে অবশ্যই চিত্র আঁকতে হবে, চিত্র দিয়ে বর্ণনা দিতে হবে। চিত্র না দিলে কিন্তু এই প্রশ্নগুলোর মধ্যে ফুল মার্ক পাওয়া যাবে না। তাহলে আমরা প্রথমে যেটা করব প্লাস্টিডের চিত্র আঁকবো। এখন আমি যেটা করব এই চিত্রটা ইন্ডিকেট করব যে কোনটা। তাহলে প্লাস্টিডের স্তরগুলো হচ্ছে দুইটা স্তর বিশিষ্ট। একটা হচ্ছে কি এই যেটা হলো বহিস্তর, এটা হচ্ছে কি অন্তঃস্তর। মাঝখানে যে উপাদানগুলো আছে এগুলো হচ্ছে কি ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের মধ্যে এই যে ছোট 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 ফোঁটাগুলো দিচ্ছে এগুলাকে বলা হয় কি স্ট্রোমা। আচ্ছা, এরপর দেখো এই যে এগুলাকে, এটা হচ্ছে একটা গ্রানাম, এটা একটা গ্রানাম, এটা একটা গ্রানাম। ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে কি গ্রানাম। এই যে গ্রানামের সাথে এই গ্রানামের সংযোগ যে নালীটা, এই নালীটাকে কি বলা হয় গ্রানাম নালী বা গ্রানাম ল্যামেলাম। ওই ল্যামেলাম মানে নালী। তাহলে একটা গ্রানাম থেকে একটা গ্রানামের মধ্যে সংযোগ যে নালী এটা হচ্ছে কি গ্রানাম নালী বা গ্রানাম ল্যামেলাম। আবার এটাকে স্টোমা ল্যামেলামও বলা হয়, যেহেতু এই উপাদানগুলো স্টোমার ভিতর দিয়ে একটা নালী গেছে, এই জন্য এটাকে কি বলে স্টোমা ল্যামেলাম। তার মানে গ্রানাম ল্যামেলাম আর স্টোমা ল্যামেলাম একই জিনিস। তাহলে এই যে বহিস্তর, অন্তঃস্তর, মাঝখানের উপাদানটা হচ্ছে মাঝখানে যা কিছু আছে এটা বলে মাতৃকা বা ম্যাট্রিক্সের মধ্যে ছোট 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 দানাগুলো আছে, এই দানাগুলোকে বলা হয় কি স্টোমা। এই স্টোমার মধ্যে গ্রানাম থাকে, এই যে গ্রানাম, অনেকগুলা গ্রানাম থাকে। একটা প্লাস্টিডের মধ্যে প্রায় 40 থেকে 80টা গ্রানাম থাকে। এই যে একটা গ্রানাম দেখো 1 2 3 4 5, আমি এখানে 5টা গ্রানাম দিচ্ছি, কিন্তু একটা প্লাস্টিডের মধ্যে প্রায় 40 থেকে 80টা গ্রানাম থাকে। তাহলে গ্রানামের সাথে গ্রানামের সংযোগ নালী এটাকে কি বলে গ্রানাম ল্যামেলাম। আর এই নালীটা স্টোমার মধ্য দিয়ে গেছে, এই জন্য এটাকে স্টোমা নালীও বলা হয়। আচ্ছা দেখো ভালো করে খেয়াল করো, এই যে একটা গ্রানামের মধ্যে এই যে এগুলাকে কি বলে, এগুলাকে বলা হয় হচ্ছে গ্রানাম চক্র। এটা একটা গ্রানাম চক্র, এটা একটা গ্রানাম চক্র, এটা একটা গ্রানাম চক্র, অথবা এটাকে বলা হয় হচ্ছে থাইলাকয়েড। তোমাদের বইয়ের মধ্যে এটা ইন্ডিকেট করে দেওয়া আছে। তাহলে এটাকে বলা হয় হচ্ছে কি গ্রানাম চক্র বা থাইলাকয়েড। মনে রাখতে হবে এই যে একটা গ্রানামের মধ্যে প্রায় 10 থেকে 100টা থাইলাকয়েড থাকে। এখানে দেখো 1 2 3 4, আমি এখানে 5টা দিচ্ছি, কিন্তু এরকম না, 10 থেকে 100টা থাইলাকয়েড নিয়ে একটা গ্রানাম হয়। আবার একটা প্লাস্টিডের মধ্যে 40 থেকে 80টা গ্রানাম থাকে। বুঝে আসছে তো? না বুঝলে তো লেখা যাবে না। তাহলে সিম্পলি একটা জিনিস, প্রথমে চিত্র আঁকলাম, ইন্ডিকেট করলাম বহিস্তর, অন্তঃস্তর, তারপরে হলো ম্যাট্রিক্স, এগুলো হচ্ছে গ্রানাম। প্রত্যেকটা একটা প্লাস্টিডের মধ্যে 40 থেকে 80টা গ্রানাম থাকে। প্রত্যেকটা গ্রানামের মধ্যে থাইলাকয়েড থাকে বা গ্রানাম চক্র থাকে 10 থেকে 100টা।
ব্যাস চিত্র আঁকলাম। এরপর হচ্ছে প্লাস্টিড আসলে কি করে। প্লাস্টিড খাদ্য তৈরি করে, পানি এবং কার্বন